ম্যাকাও শহরের ঝলমলে ক্যাসিনো, আর ঠিক তার আড়ালেই চলছে অপরাধ জগতের সবচেয়ে ভয়ঙ্কর খেলা। 10 জন ধুরন্ধর চোর একজোট হয়ে নামে জীবনের সবচেয়ে বড় চুরিতে। কিন্তু মজাটা হলো এরা কেউ কাউকেই বিশ্বাস করে না। টার্গেট হচ্ছে ম্যাকাও ক্যাসিনোর সুরক্ষিত ভল্টে থাকা $20 মিলিয়ন হীরা টিয়ার অফ দ্য সান। কিন্তু প্রশ্ন হচ্ছে এতগুলো চোরের মধ্যে শেষমেশ আসলে কে কাকে ঠকায়? বলছি দক্ষিণ কোরিয়ার সর্বকালের অন্যতম সেরা হাইস্ট মুভি দ্য থিভসের কথা। তো চলো আর কোনো প্যাচাল না পেরে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই ইয়ে নিকোল আর তার মা চুইংগামকে। তারা আজ এসেছে একটা দামি আর্ট গ্যালারিতে। কিন্তু মজার ব্যাপারটা হলো চুইংগাম আসলে তার মা না, সে শুধুমাত্র মা সাজা নাটক করছে। গ্যালারির ম্যানেজার ইয়ে নিকোলের মতন সুন্দর মেয়েকে বিয়ে করার লোভে এতটাই পাগল যে চুইংগাম তাকে আজে বাজে কথা বললেও সে হাসি মুখে সহ্য করে নিয়ে যাচ্ছে। এদিকে গ্যালারির ঠিক পাশের বিল্ডিং এর ছাদে লুকিয়ে আছে পোপয় আর জোম্পানো। পোপয় হলো এই চোর দলের লিডার, আর জোম্পানো হলো ক্যাবল স্পার। তারা এখানে সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে চুরি করার একটা সেটআপ রেডি করছে। এখন আসল খেলা শুরু হয়। গ্যালারির ভিতরে চুইংগাম ম্যানেজারকে বলে তার স্পেশাল কালেকশনগুলো দেখাতে। ম্যানেজার তো তার হবু শাশুড়ির কথা শুনে গদগদ হয়ে রাজি হয়ে যায়। ঠিক তখনই চুইংগাম লুকিয়ে পাপোয়কে কল দেয়, আর এই একটা কলেই পুরো টিম লাইভ কানেক্ট হয়ে যায়। ম্যানেজার যখন চুইংগামকে নিয়ে কালেকশন দেখাতে নিচে নামছে, ঠিক তখনই ইয়োনিকল জানলার কাছে এসে দাঁড়ায়। সিগন্যাল পেয়ে পাশের বিল্ডিং থেকে পপোয়ও একটা ক্যাবল শুট করে, আর ইয়োনকলিও সেটা দারুণ স্টাইলে ধরে শূন্য ভেসে সোজা গ্যালারির ছাদে চলে আসে। নিচে তখন চলছে টানটান উত্তেজনা। ম্যানেজার কালেকশন দেখানোর আগেই মেন সিকিউরিটি সিস্টেম আর লেজার অ্যালার্মগুলো বন্ধ করে দেয়। এরপর সে যখন ভল্টের গোপন পাসওয়ার্ড টাইপ করে, চুইংগাম খুব চালাকি করে তার হাতের মধ্যে লুকিয়ে থাকা একটা স্ক্যানার দিয়ে সেই পাসওয়ার্ড কপি করে নেয়। বেচারা ম্যানেজার টেরই পায় না যে কত বড় ফাঁদে সে পা দিয়েছে। এদিকে ছাদের ভেন্টিলেটর দিয়ে চুপচাপ নিচে নামতে থাকে ইয়োনিকল। ভল্টের ভিতরে চুইংগাম হঠাৎ মাথা ঘোরার ভান করে, আর এই সুযোগ বুঝে সে পাসওয়ার্ড ডিভাইসটা লুকিয়ে ফেলে। ম্যানেজার যখন তাকে ধরে বাইরে নিয়ে যাচ্ছে, তখন চুইংগাম খুব চালাকি করে লেজার মেশিনে তার খাওয়া চুইংগামটা আটকে দেয়, যার ফলে দরজা বন্ধ হলেও লেজার আর চালু হতে পারে না। এভাবে রাস্তা পরিষ্কার পেয়ে ইউনিকল নিচে নেমে আসে। এরপর পাসওয়ার্ড দিয়ে সে ভল্টটা খোলে। তারপর আসল আর্ট পিসটা সরিয়ে একটা নকল জিনিস রেখে দেয়। তাদের কাজ শেষ, এবার ফেরার পালা। কিন্তু সে দেখে পপয় তার জায়গায় নেই। বাধ্য হয়ে ইয়োনিকল ইশারায় চুইংগামকে জানায়, আর চুইংগাম আবারও মাথা ঘোরার নাটক শুরু করে সময় বের করে দেয়। শেষমেশ তারের সাহায্যে জানলা দিয়ে ইউনিকল নিরাপদে ফিরে আসে। কিন্তু জানলায় ঢোকার সাথে সাথেই সময় শেষ হয়ে যায়। লেজারের চুইংগাম আটকে থাকায় পুরো বিল্ডিং এ সাইরেন বেজে ওঠে। ডাইরেক্টর বুঝে যায় যে ভল্টে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই সে তাদের পট আটকে ব্যাগ চেক করতে চায়। চুইংগাম তখন উল্টো ডাইরেক্টরকে হুমকি দিয়ে বলে ব্যাগ চেক করলে ইউনিকলের সাথে তার ছেলের সব সম্পর্ক সে শেষ করে দেবে। এখন ম্যানেজার জেদ করে ব্যাগ চেক করে, কিন্তু ভিতরে তারা কিছুই পায় না। আর পাবে বা কি করে? ওই ডিভাইস তো সে আগেই লুকিয়ে রেখেছে। এই সব কাণ্ড দেখে ইয়োনিকল রাগের নাটক করে তার সাথে ব্রেকআপ করে নেয়। বোকা ম্যানেজার বুঝতেই পারে না যে ইয়োনিকল অনেক আগেই তারের সাহায্যে আর্ট পিসটা পপয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। এভাবেই রাতে পপয়ার গ্যারেজে সবাই মিলে বায়ারকে সে আর্ট পিসটা দেখায়, কিন্তু বায়ার দাম দিতে চায় অনেক কম, কেননা চুরির খবর চারিদিকে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এটা শুনে ইউনিকলের মাথা পুরো খারাপ হয়ে যায়, কারণ এই চুরিটার জন্য সে ওই ম্যানেজারের পিছনে 5টা মাস সময় নষ্ট করেছে। তখন বায়ার তাদের জানায় সামনে আরো বড় একটা কাজ আসতে চলেছে, আর এই কাজের সাথে যুক্ত হবে ম্যাকাও পার্ক নামের এক ভয়ানক চোর। পার্কের নাম শুনে পাপয়ার মুখ গম্ভীর হয়ে যায়, কেননা 4 বছর আগে এক সোনা চুরিতে এই পার্কই পাপয়াকে ধোকা দিয়ে সব সোনা নিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু পার্কের সাথে আসলে কি হয়েছিল 4 বছর আগে, আর সেই পুরানো হিসাব কি এই নতুন মিশনে সবকিছু তছনছ করে দেবে? জানতে হলে দেখতে থাকো। ঠিক তখনই গ্যারেজে হাজির হয় এক ডিটেকটিভ পুলিশ। এখন বিপদ বুঝে সবাই টাকা আর মালপত্র নিয়ে গোপন রুমে লুকিয়ে পড়ে। ডিটেকটিভ গ্যালারির চুরি নিয়ে পপয়াকে জিজ্ঞেস করে। এরপর তারা ইয়েনকোল আর চুইংগামেরও ছবি দেখায়। পপয় এই সবকিছুই অস্বীকার করে। ডিটেকটিভ তখন চালাকি করে চুইংগামের নাম্বারে কল দেয়, কিন্তু পপয় আরো বেশি চালাক করে কৌশলের রিং হতে থাকা ফোনটা পানির বালতিতে ঢুকিয়ে নষ্ট করে দেয়, যার ফলে প্রমাণ না পেয়ে ডিটেকটিভ একটা ওয়ারেন্টের হুমকি দিয়ে চলে যায়। এবার পপয়া বুঝে যায় যে এখানে থাকা আর নিরাপদ না, তাই সে সিদ্ধান্ত নেয় পার্কের ওই কাজটা তারা করবে এবং এর জন্য তাদেরকে হংকং যেতে হবে। তবে যাওয়ার আগে পপয়া ইউনিকলকে বলে পেপসি নামের একজনকে সাথে নিয়ে আসতে, যে ঠিক পরের দিন জেল থেকে ছাড়া পাচ্ছে।
পরের দিন পেপসি 4 বছর জেল খাটার পর অবশেষে মুক্তি পায়। জেল থেকে বেরিয়ে সে ইউনিকলকে দেখে, যে তাকে নিতে এসেছে। তারা একে অপরকে আগে চিনত না, আর প্রথম দেখাতেই তেমন একটা পছন্দ হয়নি। তবুও একসাথে তারা পোপোয়ার কাছে যায়। পোপোয়া পেপসিকে টিমের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে পেপসি শুধু চুইংগামকে আগে থেকে চিনত। পোপোয়া জানায় যে ম্যাকাও পার্ক তাদের বড় কাজের জন্য ডেকেছে, কিন্তু পার্ক এখনো জানে না যে পেপসি জেল থেকে বের হয়েছে। আর এখান থেকে বোঝা যায় পার্কের সাথে পেপসিরও একটা পুরাতন কোনো শত্রুতা আছে। এরপর দৃশ্য চলে যায় ম্যাকাও শহরে। সেখানে পার্ক ক্যাসিনোতে জুয়া খেলে প্রচুর টাকা দিচ্ছিল, কিন্তু কর্তৃপক্ষ তাকে ব্ল্যাকলিস্ট করে বের করে দেয়। এরপর পার্ক হংকং এর চেইন নামের এক ব্যক্তির সাথে যোগাযোগ করে। চেইন আর তার গ্যাংয়ের মেম্বার জনি আর অ্যান্ড্রু তখন একটা জুয়েলারি শপ লুট করছিল। কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে যোগ দেয় জুলি, যে একজন দক্ষ স্রেফ ক্যাকার। চেইনের সাথে জুলির বাবার পুরাতন পরিচয় ছিল, কারণ তার বাবাও একজন নাম করা চোর ছিলেন। পরের দিন হংকং এর একটা হোটেলে কোরিয়ান টিম আর চাইনিজ টিমের প্রথম মিট হয়, কিন্তু সমস্যা বাধে ভাষা নিয়ে, কেন কেউই কারোর ভাষা ঠিক বুঝতে পারছে না। অ্যান্ড্রুর ইউনিকলের সৌন্দর্য নিয়ে মন্তব্য করলে জুলি বলে সে নিশ্চয়ই প্লাস্টিক সার্জারি করেছে। এখন জাম্পানো চাইনিজ বুঝতো বলে ইউনিকলকে সে সব জানিয়ে দেয়, আর এটা শুনে ইউনিকল অ্যান্ড্রুর উপরে রেগে গিয়ে চিৎকার করতে থাকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে অ্যান্ড্রু জম্পানোর দিকে বন্দুক তাক করে, আর শেষমেশ পপয়া আর চেন সবাইকে শান্ত করে। বাইরে ইউনিকলের সাথে পার্কে দেখা হয়। পার্ক তাকে একটা সিগারেট ধরিয়ে দেয়। এরপর ভিতরে সবাই মিলে বসলে পার্ক এই মিশনের কথা জানায়। তাদের লক্ষ্য ম্যাকাওয়ের ক্যাসিনো থেকে টিয়ার অফ দ্য সান হিরে চুরি করা, যেটা বর্তমানে টিফানি নামের এক মহিলার কাছে আছে। পেপসিকে সেখানে দেখে পার্ক এবার বেশ অবাক হয়ে যায়। পপয়াকে আড়ালে ডেকে নিয়ে তাকে ফেরত পাঠাতে বলে, কিন্তু পপয়া জানায় পেপসি একজন দক্ষ স্রেফ ক্যাকার, তাই তাকে অবশ্যই দরকার। এদিকে চেন আর তার টিমের কিন্তু আপত্তি ছিল, কেননা টিফানি হলো ভয়ঙ্কর ডন ওয়ে হং এর রক্ষিতা। ওয়ে হং এতটাই বিপজ্জনক যে আজ পর্যন্ত কেউ তার আসল চেহারা দেখেনি। শুধু জানা যায় যে তার হাতে একটা প্রজাপতির ট্যাটু আছে। কিন্তু যখন পার্ক জানায় হিরের দাম $20 মিলিয়ন, তখন সবাই এই ঝুঁকিপূর্ণ কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই হিরে কিনবে কে? তখন পার্ক জানায় তার কাছে অনেক দেশের বায়ার আছে, এমনকি ওয়ে হং নিজেও এটা কিনতে পারে। তুমি একবার ভাবো, ওয়ে হং এর নিজের জিনিসই তাকে আবার বিক্রি করাটা কতটা বিপজ্জনক। যাই হোক, পরের দিন তাদের সাথে দেখা করতে আসে এক রহস্যময় মহিলা। সে নিয়ে এসেছে ব্রাউন কালারের এক রোলস রয়েলস। তার কাছে টিফানির সাথে একটা ছবিও ছিল। জুলি জিজ্ঞেস করে যে হীরাটা কি ক্যাসিনোর আন্ডারগ্রাউন্ড ভল্টে রাখা? মহিলাটা জানায় হীরাটা ভল্টে নেই, বরং ক্যাসিনোর 30 তলায় টাফিনের নিজের ঘরে আছে। ওই তলায় থার্মাল ইমেজিং ক্যামেরা দিয়ে 24 ঘন্টা নজরদারি চলে। টিফানির রুমে দুটো সেফ আছে, কিন্তু হিরে কোনটাই সেটা কেউই জানে না। তাই তোমাদের এই দুটোকেই খুলতে হবে। তবে তার চেয়েও সবচেয়ে বড় সমস্যা হলো রুমের দরজায় ম্যাগনেটিক ফিল্ড ডিভাইস লাগানো, আর এটা টিফানির হার্টের পেস মেকার দিয়েই কেবল খোলা সম্ভব। এখন এই জিনিস যদি অন্য কেউ খুলতে চায়, তাহলে সাথে সাথে অ্যালার্ম বেজে সবাই ধরা খেয়ে যাবে। যাই হোক, যাওয়ার আগে পার্ক তার লাইটারটা সেখানে রেখে দেয়, কিন্তু জুলি চুপি চুপি ওই লাইটে একটা বাঘ বা আড়ি পাতার যন্ত্র লাগিয়ে দেয়, যাতে পার্কে সে সব কথা শুনতে পারে। এদিকে মুভি চলে যায় এরপর 4 বছর আগের ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা দেখতে পারি পেপসি আর পার্ক সফলভাবে সোনা চুরি করে বের হচ্ছে, আর বাইরে থেকে পাপুয়া তাদের তার দিয়ে টেনে তোলার কথা। তখন পার্ক আর পেপসির মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু নিচে নামার সময় হঠাৎ তার ছিঁড়ে যায় আর পার্ক সরাসরি নিচে পড়ে যায়। তাকে বাঁচাতে পেপসি করিডোর দিয়ে দৌড়ে যায়, যার ফলে অ্যালার্ম বেজে ওঠে আর সে ক্যামেরায় ধরা পড়ে। সম্ভবত এই অপরাধেই তার 4 বছরের জেল হয়েছিল। পরে পপয়া পেপসিকে জানায় যে পুলিশ পার্কে লাশ পায়নি, মানে সে বেঁচে আছে। কিন্তু 3 দিন পরেও পার্ক যোগাযোগ করেনি। পপয়ায় বোঝায় যে পার্ক $3 মিলিয়ন সোনা নিয়ে তাদের ধোকা দিয়ে একাই পালিয়ে গেছে। এই ছিল পার্ক আর পেপসির মধ্যকার আসল কাহিনী। যাই হোক, বর্তমানে ফিরে এসে দেখা যায় পেপসি পার্কের রুমে যায়, যেখানে দুজন মহিলা পার্কে মেসেজ করছে। পেপসি পার্কে সেই পুরানো সোনা চুরির জন্য অত্যন্ত ক্ষমা চাইতে বলে, কিন্তু পার্ক রুক্ষভাবে বলে তাদের সম্পর্ক তো রোমিও জুলিয়েটের মতো ছিল না। পেপসি যখন বলে সে এখনো সিন্দুক খুলতে দক্ষ, তখন পার্ক তার ব্যাগের চাবি ভেঙে সেটা 5 সেকেন্ডে খুলতে বলে। পেপসি কোনো কারসাজি না করে সরাসরি ছুরি দিয়ে ব্যাগটা কেটে ফেলে আর বলে মাত্র 3 সেকেন্ডে করে দিলাম। এবার বেরিয়ে এসে পেপসি আড়ালে একটু কাঁদে, কিন্তু এরই মাঝে পার্কের অজান্তেই সে তার ব্যাগ থেকে বায়ার লিস্টের ডায়েরিটা চুরি করে এনেছে।
অন্যদিকে পাপোয়া কোরিয়াতে ফোন করে এই হীরের একটা হুবহু নকল কপি বানানোর অর্ডার দেয়। এই গোপন কথা ইয়নকল কিন্তু আবার আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলে। সে বুঝতে পারে যে পাপোয়া আর পেপসি মিলে পার্ককে ধোঁকা দেওয়ার একটা পরিকল্পনা করছে, ঠিক যেমনটা পার্ক 4 বছর আগে তাদের সাথে করেছিল। এদিকে জম্পানো ইয়নকলকে আগে থেকেই পছন্দ করত আর সে সুযোগ বুঝে তাকে কিসও করে বসে। ইয়নকলও কিছুটা অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নেয়। কিন্তু এই পুরো গল্পে সবচেয়ে বড় ধোঁকাবাজটা আসলে কে, পাপোয়া নাকি পার্ক, তুমি কি ধরতে পারছো? আর ঠিক এই পর্যায়ে মুভির একটা বিশাল রহস্য ফাঁস হয়ে যায়। 4 বছর আগে সেই রাতে আসলে পাপোয়ায় পার্কের কেবলটা নষ্ট করে দিয়েছিল যাতে পার্ক নিচে পড়ে মারা যায়। আসলে পাপোয়া পার্কের উপরে হিংসে করত, কেননা সে নিজেও পেপসিকে পছন্দ করত। এখন পার্ক মারা গেছে ভেবে সেই রাতে পেপসি পাপোয়ার গ্যারেজে কাঁদছিল আর পাপোয়া তাকে কিস করার চেষ্টা করেছিল, কিন্তু পেপসি তাকে সরিয়ে দেয়। তো এতক্ষণে যদি তুমি বুঝতে পারো এই মুভি কোন লেভেলে চলতে যাচ্ছে, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো সিনে রিক্যাপস বিডি চ্যানেলে, কেননা এরকম এক্সপ্লেনেশন নিয়মিত এখানে আসতে থাকবে। যাই হোক, এবার বর্তমানে ফিরে আসি। তারা সবাই চুরির মিশন সাকসেস করতে মাকাও শহরে পৌঁছায়। পার্ক সবাইকে একটা বিশেষ ফোন দেয় যাতে একে অপরের সাথে তারা কানেক্ট থাকতে পারে, কিন্তু আড়ালে কেউ একজন তাদের সবার গতিবিধি লক্ষ্য করছে আর সাথে সাথে ছবিও তুলে নিচ্ছে। এদিকে চুরির প্ল্যানটা কিন্তু বেশ জটিল। পার্ক সবাইকে প্ল্যান বোঝায়। সে জানায় চেন আর চুইংগাম হাই প্রোফাইল জাপানি দম্পতি সেজে ক্যাসিনোতে টাফিনের সাথে জুয়া খেলবে, কেননা তারা দুজনেই জাপানি ভাষা জানতো। এদিকে জনি আর অ্যান্ড্রু খেলবে বিপরীতে, আর এই ফাঁকে অ্যান্ড্রু ফ্লোরের লেআউট আর স্টাফদের শিফটের সময়টা নোট করে নেবে। কিন্তু এই সব প্ল্যান করার আগে দরকার ক্যাসিনোর মাস্টার কি। এই দায়িত্ব পড়ে ইয়ংকল আর জাম্পানোর উপর। প্ল্যান হলো ইয়ংকল ম্যানেজারকে পটিয়ে চাবি হাতিয়ে নেবে আর জাম্পানো তার ডুপ্লিকেট বানাবে। সেই প্ল্যান অনুসারে ইয়ংকল হট ড্রেস পরে বাড়ি গিয়ে ম্যানেজারের জন্য অপেক্ষা করে, কিন্তু এখানে ঘটে এক অদ্ভুত কাণ্ড। দেখা যায় এই ম্যানেজার মেয়েদের প্রতি কোনো আগ্রহী না, বরং সে হচ্ছে ছেলেদের প্রতি আগ্রহী। তার মানে পাক্কা লেভেলের একজন গে। ফলে ইয়ংকলের বদলে জাম্পানোকে বাধ্য করতে হয় ম্যানেজারের সাথে ফ্লার্ট করতে। এখন ম্যানেজার যখন জাম্পানোর সাথে ব্যস্ত, সেই সুযোগে ইয়ংকল চাবি নিয়ে তার কপি করে ফেলে। এইভাবেই এরপরে দরকার ভিতরে বন্দুক নিয়ে যাওয়া। অ্যান্ড্রু ক্যাসিনোর বেসমেন্টে গিয়ে একটা বুড়ো ওয়েটারকে টাকা আর বন্দুকের ব্যাগ দেয়। পরে জুয়ার সময় ওই বুড়ো থিয়েটারের খাবার ট্রেন নিচে বন্দুক লুকিয়ে অ্যান্ড্রুর কাছে পৌঁছে দেয়। এদিকে চ্যান আর চুইংগাম টাফিনিকে জুয়ায় বাজেভাবে হারাতে থাকে যাতে সে আরো টাকা নিয়ে আসে। অন্যদিকে পেপসি আর জুলি স্রেফ খেলার প্র্যাকটিস করে যায়। পেপসি যন্ত্রপাতির সাহায্য নিচ্ছে, কিন্তু জুলি শুধু হাত দিয়ে খেলার চেষ্টা করছে। আর ঠিক এখানে এই সিনেমায় আর একটা চমক আসে যেটা পুরো গেমকে উল্টে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জুলি আসলে কোনো সাধারণ চোর না, সে মূলত একজন আন্ডার কাভার পুলিশ অফিসার। সে তার সিনিয়রকে জানাচ্ছে যে বেশিরভাগ চোর সিন্ধুকের পিছন দিক দিয়ে কাটতে গিয়ে ধরা পড়ে, কিন্তু আসল দক্ষ চোরেরা দরজা দিয়েই খোলে। পুলিশ আসলে পার্কের মাধ্যমে বড় ডন ওয়েং হংকেই ধরতে চাইছে, আর জুলিকে আন্ডার কভার পাঠানো হয়েছে ঠিক এই কাজের জন্যই। এদিকে প্র্যাকটিসের সময় জুলি পেপসিকে পরামর্শ দেয় পিছন থেকে কেটে খুলতে, কিন্তু পেপসি জেদ ধরে সামনে থেকে এসে খুলবে। এই সময় জুলি আর পেপসির মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়, তবে তারা দুজনে ইয়ংকলকে সহ্য করতে পারতো না। এদিকে ইয়ংকল সুযোগ বুঝে পার্ককে পটানোর চেষ্টা করে, কিন্তু পার্ক তাতে কান দেয় না। জম্পানো সেখানে চলে আসলে ইয়ংকল লজ্জা পেয়ে সরে যায়। এদিকে চুইংগাম ভাবছে এই বড় চুরির পর সব ছেলে সাধারণ জীবন কাটাবে, আর পেপসি মুখে অস্বীকার করলেও মনে মনে পার্কের জন্য এখনো তার একটা গভীর টান রয়েছে। অন্যদিকে চাইনিজ টিমের অ্যান্ড্রু, জনি আর চেনের মনে হচ্ছিল যে এই মিশনে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। চেন তাদের জানায় কয়েক বছর আগে দুজন চোর এই হীরা চুরি করে ওয়েং হং এর কাছে বিক্রি করতে গিয়েছিল। ওয়েং হং তখন একজনকে মেরে ফেলে আর অন্যজনকে মাত্র $1000 দিয়ে বিদায় করে দেয়। তাই চেনের মনে আসলে অন্য পরিকল্পনা ছিল, হীরা পাওয়া যাক বা না যাক, সে টিফিনের নগদ টাকাগুলোর ব্যাগ চুরি করে পালাবে। তো এভাবে চুরির 18 ঘন্টা আগে পার্ক ক্যাসিনোতে এসে হাজির হয়। চেন আর চুইংগাম তখন টাফিনের সাথে জুয়া খেলতে ব্যস্ত। কিছুক্ষণ পর ব্রেক নিয়ে তারা এবার 20 তলার একটা রুমে যায়। টিফানি জিজ্ঞেস করে কখন ফিরবে। চেন জানায় ভোর 5টায়। পরিকল্পনা অনুযায়ী ওই 20 তলার রুম থেকে ইয়ংকল দড়ি দিয়ে 30 তলায় উঠবে, আর জাম্পানো টেকনিক্যাল স্টাফ সেজে ছাদে যাবে। অন্যদিকে লোকজনদের নজর ঘোরাতে পার্ক আর পাপোয়া ক্যাসিনোতে ঝগড়া শুরু করে দেয়, আর পার্ক সত্যি সত্যি পাপোয়াকে এক জোরে ঘুষি মেরে বসে। এবার সিকিউরিটি গার্ড পার্ককে চিনে ফেলে, আর তারা জানায় সে তো ব্ল্যাক লিস্টেড। তো সবাই যখন ব্যস্ত, তখন পাপোয়া চুপি চুপি পেপসিকে পাঠায় কোরিয়া থেকে আসা নকল হীরার প্যাকেট সংগ্রহ করতে।
এখানে পপয়া যে কত বড় শয়তান সেটা বোঝা যায় যখন সে পালানোর জন্য একটা বোটের ব্যবস্থা করে, কিন্তু সেটা শুধু সে নিজেদের জন্য, বাকিদের জন্য না। এদিকে 20 তলায় চেন আর চুইংগামের মধ্যে একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয়। চেন স্বীকার করে যে আগে সে যে হিরে চুরির গল্প বলেছিল সেটা আসলে তার নিজেরই কাহিনী। ওই চুরিতে ওয়েং হো চেনের বন্ধুকে মেরে ফেলেছিল, আর চেন নিজের জীবন বাঁচাতে হীরা ওয়েং হোর হাতেই তুলে দেয়। তাই বন্ধুর মৃত্যুর আফসোস চেন আজও বয়ে বেড়াচ্ছে। এই সব কথা শুনে চুইংগাম আরো বেশি চেনের প্রতি দুর্বল হয়ে যায়। অন্যদিকে চুরির চূড়ান্ত সময়ের আগে পেপসি একটা গির্জায় যায়, যেখানে পার্কও আসে। পেপসি সরাসরি জানতে চায় 4 বছর আগে কেন তাকে ছেড়ে সে চলে গিয়েছিল। পার্ক তখন রহস্য করে বলে, আমি কি সত্যি তোমাকে ছেড়েছিলাম? পেপসি কথাটার মানে পুরোপুরি ধরতে না পারলেও যাওয়ার আগে পার্ককে জড়িয়ে ধরে সাবধানে থাকতে বলে। এখন তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি মনে করো পার্ক আসলে পেপসিকে ধোকা দিয়েছিল, নাকি পুরো গল্পটাই অন্যরকম? ভাবতে থাকো। পরের দিন দেখা যায় ভোর 4টা। জাম্পানো ছাদের সব সেট বসিয়ে পার্কে জানায় সব রেডি। ইয়নকোল 20 তলার জানলা দিয়ে দড়ির সাহায্যে 30 তলার দিকে উঠতে শুরু করে। ওঠার সময় জাম্পানো জিজ্ঞেস করে যে সে তাকে ভালোবাসে কিনা। জবাবে ইয়নকোল বলে, এটার উত্তর আমি পরে দেব। অন্যদিকে ভিআইপি রুমে অ্যান্ড্রুরা জনি সোফার নিচে লুকিয়ে রাখা বন্দুকগুলো বের করে নেয়। জুলি, পেপসি আর পাপোয়া 30 তলার দিকে রওনা হয়। এছাড়াও জনি চেনের ব্যাগে চুপি চুপি একটা বন্দুক রেখে দেয়। এরপর ইয়নকোল 30 তলার জানলার কাজ কাটতে শুরু করে। নিচে অ্যান্ড্রু আর জনি গার্ডদের বন্দুকের মুখে জিম্মি করে কন্ট্রোল রুম দখল করে নেয়, আর জনি পুরো ক্যাসিনোর মেন লাইট বন্ধ করে ফেলে। তারপর ইয়নকোল কাজ কেটে ভিতরে ঢুকে দরজার ম্যাগনেটিক ডিভাইসে বিশেষ এক জিনিস বসিয়ে দেয়, যার ফলে দরজা খুললেও ম্যাগনেটিক ফিল্ড নষ্ট হয় না আর অ্যালার্মও বাজে না। এরপর পেপসি, পপয়া আর জুলিও ঘরে ঢুকে পড়ে। ইতিমধ্যে ক্যাসিনোর ইমার্জেন্সি জেনারেটর চালু হলে আন্ডারগ্রাউন্ড ভল্টের ম্যানেজার কন্ট্রোল রুমে ফোন করতে চায়, কিন্তু জনি সব কানেকশন ইতিমধ্যে কেটে দিয়েছে। ম্যানেজার বুঝতে পারে কোনো একটা গন্ডগোল আছে, আর সে তাদের গার্ডদের উপরে পাঠায়। কিন্তু এখানে ভল্টের সেই বুড়ো ওয়েটারটা উপস্থিত ছিল যে অ্যান্ড্রুকে বন্দুক এনে দিয়েছিল। ম্যানেজার তাকে এই রুমের বাইরে যেতে একদম নিষেধ করে দেয়। অন্যদিকে টিফানির রুমে পাপোয়া, পেপসি আর জুলি মরিয়া হয়ে সিন্ধুক খোলার কাজে নেমে পড়ে। পেপসি ড্রিল মেশিন দিয়ে তা ফুটো করতে শুরু করে। জুলি তার পদ্ধতিতে শুধু হাত দিয়ে এটা খোলার চেষ্টা চালায়। নিচে চেন আর টাফিনি জুয়া খেলা তখন চরম লেভেলে পৌঁছেছে। এদিকে পেপসি সাবধানে ড্রিল করতে করতে সুরক্ষা কাছে ঠিক আগেই থেমে যায়। এরপর পাপোয়া আর পেপসি ফুটো দিয়ে ক্যামেরা ঢুকিয়ে ভেতরে কাচের তার দেখতে পায়। পেপসি বুদ্ধি খাটিয়ে অন্য একটা ফুটো দিয়ে তার ঢুকিয়ে কাচের তারটাকে আটকে দেয়, যাতে ড্রিলের সময় অ্যালার্ম না বেজে ওঠে। চিন্তা করো, দুটো সিন্দুকের একটা $20 মিলিয়ন হিরে, অন্যটা খালি, কিন্তু কোনটায় আসলে হিরে আছে সেটা কেউই জানে না। অনেক কসরত করার পর পেপসি ড্রিল করে আর একটা ফুটো বানায়। ক্যামেরার স্ক্রিনে তাকিয়ে ডায়াল ঘোরাতে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই সিন্দুক খুলে যায়। পাপোয়া আশা নিয়ে দরজা খোলে, কিন্তু ভিতরে কোনো হিরে নেই, আছে শুধু কিছু নগদ টাকা। তার মানে সবার শেষ ভরসা তখন জুলি, কেননা হিরেটা নিশ্চয়ই দ্বিতীয় সিন্দুকেই থাকবে। অন্যদিকে নিচে ভিআইপি রুমে চেন এক বিশাল বাজি ধরে বসে, কিন্তু ফাইনালি সে টাফিনের কাছে হেরে যায়। তাই পরাজয় মেনে না নিয়ে চেন হঠাৎ তার বন্দুক বের করে সবাইকে জিম্মি করে ফেলে, আর চুইংগামকে সে বলে টাফিনের নগদ টাকাগুলো ব্যাগে ঢুকিয়ে নিতে। কিন্তু ধূর্ত ম্যানেজার এরই মধ্যে চুপি চুপি পুলিশকে ফোন দিয়ে দেয়। পুলিশ তখন বাইরে পার্কের গাড়ির জন্য অপেক্ষা করছিল। ঠিক ওই সময় একটা মেয়ে এসে পুলিশকে একটা প্যাকেট দিয়ে যায়, আর সেটার ভিতরে ছিল পার্কের সেই লাইটার যেখানে জুলি বাগ লাগিয়ে দিয়েছিল। তখন পুলিশ বুঝে যায় যে পার্ক আগে থেকে জুলির আন্ডার কভার হওয়ার কথা জানতো, আর সে সবাইকেই ধোকা দিয়ে যাচ্ছে। তারপর পুলিশ পার্কের গাড়ির দিকে ছুটে গিয়ে দেখে আসলেই ভিতরে কেউ নেই। ওদিকে 30 তলায় জুলি অনেক কষ্টে দ্বিতীয় সিন্দুকটা খুলে ফেলে, কিন্তু এবার সবার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ এটাতে হীরা তো দূরে থাক, একটা কানাকড়িও নেই। আর এরপর আরো এমন এক খেলা শুরু হয় যেটা তোমার মাথা পুরোই ঘুরিয়ে দেবে। ঠিক ওই মুহূর্তে আন্ডারগ্রাউন্ড ভল্টে সেই বুড়ো ওয়েটা চুপি চুপি একটা গোপন ট্রেজারি খুলে ফেলে, আর সেখানেই রাখা ছিল আসল টিয়ার অফ সান। বুড়ো ওয়েটার হীরাটা বের করে তার খাবার পাত্রে লুকিয়ে ফেলে,
আর এখানেই আমরা বুঝতে পারি যে এই বুড়ো বেটা আসলে কেউই নয়, সে ছিল ম্যাকাও পার্ক। তাই সে এবার সবার ফোনে মেসেজ পাঠিয়ে দিয়ে জানায় যে সে হিরে পেয়ে গেছে আর তারা যেন এই ডায়মন্ডের আশা ছেড়ে দেয়। তার মানে সবাই বুঝতে পারে পার্ক তাদের সবাইকে স্রেফ দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। মূলত এই হিরেটা সে নিজেই চুরি করা ধান্দা করেছে এতদিন। এমনকি হংকং এর যে মহিলাটা টিফিনে সৎবোন সেজে এসেছিল সেও ছিল পার্কেরই লোক। এবার পার্কের ধোকার কথা জানতে পেরে পাপোয়া সিন্ধুকে নগদ টাকাগুলো ব্যাগে ভরতে থাকে। ইয়ংকল জাম্পানিকে বলে যে তাকে উপরে তুলতে। জনি, অ্যান্ড্রু, চেন আর চুইংগাম ক্যাসিনো থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বাইরে পুলিশের বিশাল বাহিনী এসে গেছে। প্রতিটা ফ্লোরে পুলিশ আর সোয়াট টিম তল্লাশি চালাচ্ছে। ইয়ংকল ক্যাসিনো স্টাফ সেজে বের হতে চাইলে এক গার্ড তাকে আটকে দেয়। চাইনিজ না জানায় সে কোনো উত্তরই দিতে পারছে না, আর গার্ডের কাছে তার ছবিও আছে। তাই ধরা পড়ার ঠিক আগ মুহূর্তে জাম্পানো সেখানে চলে আসে। ইয়ংকলকে বাঁচাতে সে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে চিৎকার করে গার্ডদের বলে যে সেও চোরদের সাথে জড়িত, আর কোরিয়ান ভাষায় ইয়ংকলকে আই লাভ ইউ বলে সে অন্যদিকে দৌড় দেয়। তখন গার্ডরা তার পিছে ধাওয়া করে ধরে ফেলে, আর ইয়ংকলের চোখের সামনে জাম্পানোকে ধরা পড়তে দেখে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে জনি আর অ্যান্ড্রু আলাদা হয়ে গেলে অ্যান্ড্রু পুলিশের হাতে ধরা পড়ে। পাপোয়া, পেপসি আর জুলি শান্তভাবে বের হতে চাইছিল, কিন্তু গার্ডরা যখন অ্যান্ড্রুকে নিয়ে আসছে তখন অ্যান্ড্রু তাদের দেখে চিৎকার শুরু করে। বিপদ বুঝে পাপোয়া টাকার ব্যাগ নিয়ে সবার আগে দৌড়ে পালায়। অন্যদিকে পার্কিং লটে চেন আর চুইংগাম পুলিশের সামনে পড়ে যায়, যার ফলে তাদের মধ্যে শুরু হয় এক তুমুল গোলাগুলি। পুলিশের গুলিতে গাড়ির টায়ার ফেটে যায়, তাদের পালানো অসম্ভব হয়ে পড়ে। কিন্তু তারা তখন একটা পিলারের আড়ালে লুকায়। পুলিশ পেপসিকে গ্রেফতার করে, কিন্তু তারা জানে না যে জুলি একজন আন্ডারকভার অফিসার। পেপসি পুলিশের কাছে জুলিকে চেনে না বলে দাবি করে বসে, যা দেখে জুলির মনে পেপসির জন্য শ্রদ্ধা বেড়ে যায়। এদিকে চেন মরিয়া হয়ে এক দম্পতির কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে চুইংগামকে নিয়ে পালাতে চায়। পুলিশ অনবরত তাদের উপর গুলি চালাতে থাকে, আর হঠাৎ কয়েকটা গুলি চেনের শরীরে লাগে, যার ফলে সে ওই গাড়িতেই মারা যায়। আর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা মারাত্মক দুর্ঘটনায় পড়ে অসহায় চুইংগামও চেনের সাথে প্রাণ বিলায়। অন্যদিকে পুলিশের ভ্যানে পেপসির সাথে অ্যান্ড্রু আর পাপোয়াও ছিল। অ্যান্ড্রু কৌশলে পেপসির কানের দুল দিয়ে হাত করা খুলে ফেলে, আর পুলিশদের সাথে শুরু করে ধস্তাধস্তি। তাই ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে যায়, আর শেষমেশ গভীর পানিতে পড়ে যায়। পাপোয়া আর অ্যান্ড্রু নিজেদের বাঁচাতে হাত করা পড়া পেপসিকে ডুবন্ত ভ্যানে ফেলে রেখেই পালিয়ে যায়। এদিকে হাত করা পড়া অবস্থায় পেপসি পানির নিচে দম বন্ধ হয়ে মারা যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই অলৌকিকভাবে সেই বুড়ো ওয়েটার অর্থাৎ পার্ক পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে। এবার জ্ঞান ফিরলে পেপসি নিজেকে একটা হোটেলের সুইমিং পুলের ধারে দেখতে পায়। সে পাপোয়াকে খুঁজে বের করে বিপদে ফেলানোর জন্য কোষে এক থাপ্পড় মারে। সেখানে ইয়ংকল আর অ্যান্ড্রুও ছিল, আর তাদের কাছ থেকে সে জানতে পারে যে চুইংগাম আর চেন পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে মারা গেছে। তখন পেপসিও বুঝতে পারে পার্কই তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। অন্যদিকে আন্ডারকভার জুলি আর তার টিম সিসিটিভি ফুটেজ চেক করে সেই মেয়েটাকে চিনে ফেলে যে পুলিশকে পার্কের লাইটার দিয়েছিল। এছাড়াও আরো সে জানতে পারে যে বুড়ো ওয়েটার আসলে স্বয়ং ম্যাক পার্ক। সে আসলে আগের দিন থেকেই ওই ক্যাসিনোতে ছদ্মবেশে কাজ করছিল হিরে চুরির সুযোগ খোঁজার জন্য। এদিকে পার্ক ডাউনলিংকে ফোন করে হিরের বদলে $10 মিলিয়ন চুক্তি করে, আর তাকে হংকং এ না বরং কোরিয়ার বুসানে আসতে বলে। পার্ক জানতো পুলিশ তার উপর নজর রাখছে, তাই কৌশলে পুলিশকে সাথে নিয়ে নিজের একটা পরিকল্পনা করে। এদিকে পাপোয়া ভেবেছিল সে হিরে নিয়ে পালাচ্ছে, কিন্তু অ্যান্ড্রুর সাথে ধাওয়া পাল্টা দেওয়ার সময় তার হাত থেকে হিরেটা পড়ে যায়, আর যখন একটা গাড়ি তার উপর দিয়ে চলে যায় তখন সেটা ভেঙে খান খান হয়ে যায়। তখন পাপোয়া বুঝে যায় যে ইয়ংকল তাকে নকল হিরে দিয়েছে। আসলে ইয়ংকল অনেক বুদ্ধিমান। পাপোয়া যখন নকল হীরা বানাচ্ছিল, ইয়ংকল তখন ডবল দাম দিয়ে ওই কারিগরকে দিয়ে আরো একটা নকল হিরে বানিয়ে রেখেছিল, যাতে পাপোয়া তা টেরই না পায়। ইয়ংকল আসল হীরা নিয়ে খুব শান্তভাবে সাধারণ নাগরিক সেজে পুলিশের সাহায্যে এই কেসনে থেকে বেরিয়ে যায়। জম্পানো আর চুইংগামের কথা ভেবে তার মনে একটু খারাপ লাগলেও সে শেষ হাসি হাসতে পেরেছে। পোর্টে পার্ক আর পেপসির দেখা হওয়ার ঠিক আগেই ডন ইয়ং সেখানে হাজির হয়। পার্ক আড়ালে সরে যায়, কেননা ওয়ে হং তাকেই খুঁজছে। জুলিও ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। তখন পার্ক চিৎকার করে ওয়ে হং এর নাম বলে, আর জুলি তাকে দেখে ফেলে, আর গুলি বিনিময়ে ওয়ে হং সেখানেই মারা যায়। তখন পুলিশ লাশ পরীক্ষা করে দেখে তার হাতেই সেই বিখ্যাত প্রজাপতির ট্যাটু।
একটু। পেপসি তখন সটকে পড়ে গাড়ির ডিকি খোলে আর অবাক হয়ে দেখে 4 বছর আগে পার্ক যেই সোনাগুলো নিয়ে গিয়েছিল সেগুলো সব তার গাড়িতেই রাখা। তখন পেপসি বুঝতে পারে যে পার্ক তাকে কতবার বাঁচিয়েছে আর কখনোই আসলে তাকে ধোকা দেয়নি। শেষ দৃশ্যে পেপসি হংকং এর একটা হোটেলে পৌঁছায়, যেখানে ইয়েন কোল পায়ের উপর পা দিয়ে আরাম করছে। পেপসি সেখানে গিয়ে ইয়ংকলকে ভয় দেখায় আর ডিটেকটিভও তার পিছনে লেলিয়ে দেয়। হোটেলের পুলের ভিতরে ইয়ংকল যখন ভয়ে কাঁপছে তখন দেখা যায় বুড়ো ওয়েটারের ছদ্মবেশে পার্ক আবারও সেখানে হাজির, আর সে ইয়ংকলকে ধোকা দিয়ে হীরা ফিরিয়ে নেওয়ার জন্য শেষ একটা চুরির প্রস্তুতি নিচ্ছে। ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়।